আশ্রয়নের 18,566টি ঘর হস্তান্তর, গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ করতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক, তদন্তের পর খুনের মোটিভ বেরিয়ে আসবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান মির্জা ফখরুলের। দেশে ফ্যাসিবাদের কালো ছায়া, মন্তব্য রিজভীর। 4 মোবাইল সিম কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে এনবিআর এর সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা, বেনজিরের সম্পদ নিয়ে হাইকোর্টের প্রশ্ন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু। তারই স্বপ্ন পূরণে দেশের মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। আশ্রয়ন প্রকল্প 2 এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট থেকে মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। সারা দেশে নতুন করে 18,566টি আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও 2% জমির দলিল হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব, এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, 2021 সালের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ গঠনের ঘোষণা বাস্তবায়ন করেছে সরকার। খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জমির সর্বোচ্চ ব্যবহারে তাগিদ দেন তিনি। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনেও আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের, এই কথাটা সকলের জন্য প্রযোজ্য। কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। কক্সবাজার, ভোলা এবং লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের বক্তব্য শোনেন শেখ হাসিনা। একসময় যেসব মানুষের বসবাস ছিল অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে, এমন হতদরিদ্র 18,566টি পরিবারের হাতে নতুন করে 2% জমি সহ আধা পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সারা দেশে প্রায় 464টি উপজেলা হলো সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কালীগঞ্জ, লালমনিরহাট। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর প্যাট্রিক ভি ভারকোয়েন। গণভবনে সকাল 10টায় তাদের সাক্ষাৎ হয়। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। প্রথমবারের মতো গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশন প্রবর্তিত অ্যাওয়ার্ড গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশনস লোকাল অ্যাডপ্টেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। র্যাঙ্ক ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন নতুন বিমান বাহিনী প্রধান। বাহিনীর উন্নয়নে সব
ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। এই সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব নেবার পর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন বিমান বাহিনী প্রধান। সেনানিবাসে শিখা অনির্বাণে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। সদর দপ্তরে পৌঁছালে বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন। এর আগে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে বিমান সদর দপ্তরে বিদায় জানানো হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডি থেকে বিকালে তাকে আটক করে গোয়েন্দারা। এর আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়। আনার হত্যাকাণ্ডের পরই এ ঘটনায় স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তারপরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেফতার করা হলো। এদিকে আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানে আখতারুজ্জামানের ভাড়া বাসার গ্যারেজ থেকে গেল শনিবার গাড়ি দুটি জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতার 4 আসামির মুঠোফোনের কথোপকথন, কল রেকর্ড এবং কী ধরনের তথ্য তারা আদান প্রদান করেছেন তা জানতে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ। তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি। অনেককে আমরা গ্রেপ্তারও করেছি এবং একজন ইন্ডিয়াতেও গ্রেপ্তার হয়েছে জিহাদ। আরেকজনকে আমরা এনসিবির মাধ্যমে কান্ট্রো এসপিসিকে আমরা সহায়তা করে সেও কাঠমান্ডু পুলিশ সিয়ামকেও গ্রেপ্তার করেছে। সে সিয়াম এখন ইন্ডিয়াতে আছে। বাংলাদেশ পার্টে 3 জনে তারা আদালতে 164 করেছে। তা আমরা আসলে যে আমাদের যে মূল আসামি, যে মাস্টার মাইন্ড, মদতদাতা আখতারুজ্জামান শাহিন, তার যে ব্যবহৃত 2টা গাড়ি ছিল, এই গাড়ি দুটো আমরা আমাদের মামলার যে আয়ু সে 2টা জব্দ করেছে। এমপি আনোয়ারুল আজিম আনারের এলাকাটি সন্ত্রাসপ্রবণ। তার হত্যার পেছনে চোরাচালান না রাজনৈতিক দ্বন্দ্ব, এ বিষয়ে তারা কখনো কিছু বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তদন্তের পর হত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও আশা তার। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হত্যার মোটিভ এখনো কেন উদ্ঘাটন করা যায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্ভাব্য অনেকগুলো বিষয় সামনে রেখে মামলার তদন্ত চলছে। বলেন, কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো তা রাজনৈতিক না চোরাচালানির বিরোধ সংক্রান্ত সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা। ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। সরকার দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করা হচ্ছে। আওয়ামী লীগ এখন আজিজ বেনজিরদের দলে পরিণত হয়েছে। পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মানিকগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। শিক্ষা ও গবেষণার মাধ্যমে সব অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পরে গণতন্ত্রের উত্তরণ, মত প্রকাশ ও দেশের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিভাগ বিএনপি। বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমানের প্রচেষ্টায় তলাবিহীন ঝুড়ি থেকে শক্ত অর্থনীতির ভিত পায় বাংলাদেশ। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার। আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এবং ঘটনা তাই, এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তারা চরমভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ
আমলাদের উপরে দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। ভোটার শূন্য জাতীয় স্থানীয় সরকার নির্বাচন করে ডামি সরকার ও তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয়। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশে কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে দামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয়। দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। দুর্নীতির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের প্রাক্তন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 4 মোবাইল ফোন কোম্পানির 152 কোটি টাকার ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের অভিযোগ ওয়াহিদা রহমানের বিরুদ্ধে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ এই মামলাটি দায়ের করেন। পরে বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এ সময় তিনি জানান, ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারের ক্ষতি সাধন এবং আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। স্থান ও স্থাপনার উপর আইনানুগভাবে ভ্যাট প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে মোবাইল অপারেটরগুলো দাবিকৃত ভ্যাট পরিশোধের বিষয়ে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর সভায় রাজি হয়েছিল। পরে তারা 189 কোটি 74 লাখ টাকা পরিশোধ করেছিল, কিন্তু ওই রাজস্ব নির্ধারিত কর মেয়াদে পরিশোধ না করায় সুদের পরিমাণ হয় 152 কোটি 89 লাখ 390 টাকা। মূল্য সংযোজন কর আইনের সুদ আদায়ের জন্য নথি উপস্থাপন করা হলে তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ দেন। তারপর তিনি কিছু যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সুবিধা কিছু ভোগ করছেন না এবং ওই অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায়, যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন 2004-এর তফসিলভুক্ত অপরাধ, সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে, এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পত্তির মালিক হয়, এমন প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। যশোরের স্থানীয় সরকারি বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের কারণে তলব করা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় আদালত বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে ধরে তার কর্মকাণ্ড নিয়ে বিস্ময় প্রকাশ করে। দুর্ভাগ্যজনক, পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে, ও বেনজির, আমি জানি না ও বোধহয় হি স্টুড ফাস্ট, ও সেটি বললেন। তো এরকম মেধা সম্পন্ন ছেলে যখন এইভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে, তখন দেশ কিভাবে টিকবে? কোর্ট যেটা বললেন যে দেখুন, আপনাদের স্ব দায়িত্ব আছে টু ডেভেলপ দি কান্ট্রি। আপনারা গুনিয়ে, আপনারা বোঝেন, আপনারা ইঞ্জিনিয়ার। এখন আপনারা ব্যতয় ঘটাচ্ছেন, আপনারা কেউ কেউ সেটা সঠিকভাবে করছেন না। আপনারা মনে করছেন আমরা কেউ জানি না, আমরা সবই জানি। মাই লর্ড জাস্টিস ইউজড যে আমরা এই মাটির সন্তান, আমরা সবকিছু দেখি, জানি, বুঝি, বুঝতে পারি। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের কাছ থেকে এখন পর্যন্ত 3000 অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির কাছে।
প্রবাসী কল্যাণ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গণবিজ্ঞপ্তি অনুযায়ী 8 জন পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও কর্মীরা এখনও অভিযোগ দিতে পারবেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রী জানান 31 মের মধ্যে কর্মীরা কেন যেতে পারেননি এর পেছনে কোনো অনিয়ম বা কারো দায় আছে কিনা অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি। এর জন্য কমিটিকে আরও 5 কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এই 3 দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্পর্কে তিনি সাংবাদিকদেরকে জানান। যদিও শেষ বলা হয়েছে কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনলেজ করতেছি, আমরা এগুলাকে রিসিভ করতেছি। প্রায় 3000 অভিযোগ আসছে। এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে সদ্য পাশ হওয়া ডিউ ডিলিজেন্স আইন অনুযায়ী কারখানায় মানবাধিকার ও পরিবেশ মানদণ্ড লঙ্ঘিত হলে ক্ষতিপূরণ মামলা ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইইউ কোম্পানিগুলোর সাথে ব্যবসা করা বাংলাদেশ সহ অন্যান্য দেশের কোম্পানিকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে জানান তিনি। এদিকে টেকসই ও পরিবেশ বান্ধব প্রকাশক শিল্প প্রতিষ্ঠায় ব্র্যান্ডগুলোকে দাম বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ী নেতারা। ইমরুল কায়েসের রিপোর্ট। সার্কুলার ইকোনমি অর্থাৎ বর্জ্যের পুনর্ব্যবহার নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। তৈরি পোশাক খাতে শত শত টন বর্জ্য হয় উল্লেখ করে পরিবেশ রক্ষায় এসব বর্জ্য রিসাইকেল বা পুনরায় ব্যবহারে নীতিমালা করার তাগিদ দেন বক্তারা। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলোর জন্য নতুন আইন পাশ হয়েছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশ সহ পণ্য সরবরাহে অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ। 2.5 বছরের রাজনৈতিক সমঝোতা আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ডিউ ডিলিজেন্স আইন পাশ করেছে। এই আইন ইউরোপের কোম্পানি এবং তৃতীয় দেশগুলোতে তাদের ব্যবসায়িক পার্টনারের জন্য প্রযোজ্য। মানবাধিকার এবং পরিবেশগত মানদণ্ড লঙ্ঘিত হলে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ক্ষতিগ্রস্ত সুশীল সমাজ কিংবা ট্রেড ইউনিয়ন এজন্য মামলা করতে পারবে। 2027 সাল থেকে এটি কার্যকর হবে। এ সময় পোশাক ব্র্যান্ডগুলোকে পণ্যের দাম বাড়ানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। আমরা যে কোনো কাজ করতে রাজি, আমরা করছি, আমাদের মালিক ভাইয়েরা করছে, ইনভেস্টমেন্ট করতেছে, কিন্তু বায়াররা প্রাইস বাড়াচ্ছে না। আমরা কিন্তু আর পারতেছি না। এখানে ব্র্যান্ডের অনেকেই আছে। আই উইল রিকোয়েস্ট টু অল দ্য ব্র্যান্ড, প্লিজ ইনক্রিজ ইউর প্রাইস এ লিটল। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সার্কুলার ইকোনমির প্রচলন বাড়াতে শিল্প মালিক, ক্রেতা, উন্নয়ন সহযোগী এবং সরকারকে একসাথে কাজ করতে হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 23 জুন এ দায়িত্ব পাবেন তিনি। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে আগামী 23 জুন অপরাহ্ন থেকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ধারাবাহিকতায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অফ স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন জেনারেল ওয়াকার। 1975 সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর দেশ সামরিক স্বৈরাচার কবলিত হয়ে পড়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা সামরিক স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনেন। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় বক্তারা একথা বলেন। কারাগার থেকে কারামুক্তি, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষকে আলোচনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং প্রগতিশীল কলামিস্ট ফোরাম। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক
অধ্যাপক মিল্টন বিশ্বাস। অনুষ্ঠানে মুখ্য আলোচক প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগের মূল উপড়ে ফেলতেই 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। প্রধান অতিথি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, -2 ফর্মুলার নামে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনাকে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আসলে শেখ হাসিনাকে এই বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টা তো আসলে এই ষড়যন্ত্র তো আসলে একদিনে শুরু হয়নি, বঙ্গবন্ধুকে হত্যার আগে থেকেই শুরু হয়েছিল এবং আস্তে আস্তে বঙ্গবন্ধু কন্যাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেই ষড়যন্ত্র যে এখনও শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম না, এবং সেজন্য সবাইকে আসলে খুব সতর্কও থাকার খুবই জরুরি প্রয়োজন আছে। পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন দেখে একটি কুচক্রী মহল পাহাড়ের সংঘাত তৈরির ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষাবিদ। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ আয়োজিত শান্তি ও উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রাম শীর্ষক সেমিনারে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা এসব কথা বলেন। শিক্ষাবিদরা আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে ব্যবহার করে পাহাড়ের সংঘাত সৃষ্টি করছে। এ ব্যাপারে ছাত্র ও যুব সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তারা। সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের, উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সেকান্দর চৌধুরী ও বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য মনে করছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFP। তবে এই বাজেট বাস্তবায়নের দুর্নীতি বড় চ্যালেঞ্জ বলে মনে করছে তারা। রাজধানীর তেজগাঁওয়ে বাজেট নিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় IBFPর সভাপতি হুমায়ুন রশিদ এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দরকার সুশাসন ও যথাযথ মনিটরিং। ঘাটতি পূরণে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ঘাটতি পূরণে দেশীয় বেসরকারি ব্যাংক থেকে ঋণ না নিয়ে বিদেশি ফান্ড থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন IBFPর সভাপতি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে IBFPর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা প্রসঙ্গে বলেন, এই সুবিধা দেওয়ায় নিয়মিত করদাতাদের মধ্যে হতাশা তৈরি হবে, নতুন করদাতাও তৈরি হবে না। তবে কথা আছে, আমাদের এখানে সুশাসনটা কিন্তু অত্যন্ত দরকার। এই বাজেট মোকাবেলায় মনে করে সুশাসন এবং যথাযথ মনিটরিং। স্থানীয় ব্যাংক থেকে টাকা না নিয়ে বিদেশ থেকে সুলভ সুদে এবং সতর্কতার সাথে, এই দুটা কথা কিন্তু বলা হচ্ছে এখানে, বৈদেশিক উৎস হতে অর্থায়নের জন্য নজর দেওয়া যেতে পারে। কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা বাজেটে প্রতিফলিত হয়নি। নাগরিক সমাজের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজের অধ্যাপক ডক্টর তানিয়া হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমান। 2024-25 এর প্রস্তাবিত বাজেট নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া সহ অন্যরা। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক ডক্টর M আবু ইউসুফ। এদিকে বাজেটকে জনবান্ধব করতে ভলান্টারি কনজিউমার্স ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির ভোক্তার পক্ষ থেকে সরকারের কাছে 10টি সুপারিশ জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব সুপারিশ তুলে ধরেন ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল। উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর, ভাইস চেয়ারম্যান সানোয়ার হোসেন নওরোজ, পরিচালক লুৎফর রহমান লিটন, মিজানুর রহমান তালুকদার, নুরুন নবী, গোলাম কবির ও ফজলুল হক।
স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে বরিশালে। অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য। পরে একটি শোভাযাত্রা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার সোরাফ হোসেন ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ আরও অনেকে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের যৌথ উদ্যোগে দি আর্ট অব ফাইন ডাইনিং নামে একটি রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শেফ মোহাম্মদ আসাদুজ্জামানের বেশ কিছু দেশি বিদেশি রেসিপি রয়েছে বইটিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নাজার সহ অন্যরা। ডিজিটাল সেন্টার কেন্দ্রিক প্রবাসী হেল্প ডেস্ক বাস্তবায়নে সারা দেশের 300 উদ্যোক্তা নিয়ে 3 দিনব্যাপী কর্মশালা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের A2I ও আমি প্রবাসী লিমিটেড প্রকল্প যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শাহিদা সুলতানা এবং প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উপমহাব্যবস্থাপক ও অধ্যক্ষ ইস্কান্দার পারভেজ। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করায় মিছিল করেছে এমপি আনারের অনুসারীরা। রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে স্থানীয় নেতারা এই হত্যায় জড়িত সবার বিচার দাবি করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশ্রয়নের 18,566টি ঘর হস্তান্তর, গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক, তদন্তের পর খুনের মোটিভ বেরিয়ে আসবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান মির্জা ফখরুলের, দেশে ফ্যাসিবাদের কালো ছায়া, মন্তব্য রিজভীর। 4 মোবাইল সিম কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে এনবিআরের সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা, বেনজিরের সম্পদ নিয়ে হাইকোর্টের প্রশ্ন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।